একটা কথা আমরা অনেক সময়ই শুনতে পাই যে যার সাথে কেউ থাকে না তার সাথে স্বয়ং ভগবান থাকেন। এই কথাটা আপনারাও হয়তো অনেক সময় অনেক জায়গায় শুনে থাকতে পারেন। কিন্তু আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেখানে একটা এমন মানুষের কথা আমি বলবো যেই মানুষটার সাথে কিন্তু সত্যিই কেউ ছিল না। একসময় সেই মানুষটার কাছে সবাই ছিল, সব মানুষরা তার সাথে খুব ভালোভাবেই যুক্ত ছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে এমন একটা সিচুয়েশন তার জীবনে এসেছিল যে এক এক করে সবাই তার থেকে দূরে চলে যায় এবং সেই সময় তিনি হয়ে যান সম্পূর্ণরূপে একা। এবং সেই একা অবস্থাতেই ওনার জীবনে ঘটে গেছিল একটা অদ্ভুত ঘটনা, যে ঘটনাটা ওনার জীবনটাকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। আর সেই সত্যি ঘটনাটাই এই এপিসোডে আমি সকলকে বলবো। তো আমার রিকোয়েস্ট, আপনারা কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ভালো লাগবে, আপনারা খুব এনজয় করবেন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো শোনানো হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি ইমেলের প্রথমেই লিখেছেন যে তিনি তার নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। কিছু সঙ্গত কারণবশত উনি ওনার নামটা প্রকাশ করতে পারবেন না, কিন্তু উনি পুরো ঘটনাটা লিখেছেন এবং রিকোয়েস্ট করেছেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করব এবং ঘটনাটা যখন আমি বলবো তো তখন আমি ওনাকে সম্বোধন করার জন্য আমি ওনাকে শুধু দিদি বলেই সম্বোধন করব। প্রথমে আমি এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো এই দিদি যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন তিনি যখন কলেজে পড়তেন তো সেই সময় ওনাদেরই কলেজের পাশে একটা অফিস ছিল। তো সেই অফিসের একটি ছেলের সাথে ওনার যাতায়াতে একটু টুকটাক কথা হতো। এবার তার সেটা থেকে একটা সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তৈরি হয়। এবার দিদির কিন্তু মনে মনে ওই ছেলেটিকে বেশ ভালো লাগতো, বেশ পছন্দ ছিল। এবার দিদি তখন কলেজে, এবার কলেজের বাকি আরও যারা বন্ধুবান্ধব ছিল তো তারা না দিদিকে বলতো যে এই ছেলেটাকে না তোর সাথে খুব মানাবে, এরকম করে ইয়ার্কি করতো, মজা করতো। আর দিদির ওই ছেলেটিকে বেশ ভালো লাগতো এবং দিদি যখন ছেলেটির সাথে কথা বলতো টুকটাক তখন মনে হতো যে ছেলেটিও কিন্তু এই দিদিকে পছন্দ করে। এবার দিদির আস্তে আস্তে কলেজ শেষ হয়ে গেল। তো এরপরে যখন দিদি আর কি যখন কলেজে যেত সেই কলেজের পাশেই যেহেতু ছেলেটার কিছুটা দূরেই আর কি অফিসটা ছিল, তো তখন সেই জন্য দেখা সাক্ষাৎ টুকটাক হতো। এবার দিদির যখন কলেজ শেষ হয়ে গেল তো দিদির আর কলেজ যাওয়া হবে না। এবার ব্যাপার হচ্ছে যে কলেজ যাওয়া না হলে দিদির সাথে ওই ছেলেটির দেখা সাক্ষাৎ হওয়া সম্ভব নয়। এবার না দিদি বেশ মনটা খারাপ লাগতে শুরু করলো। তখন আর লাস্ট কয়েকটা দিন বাকি কলেজে। তো তখন দিদি ভাবলো যে যেহেতু দিদি ছেলেটিকে মন থেকে খুব পছন্দ করে এবং দিদির যারা বান্ধবী ছিল, বন্ধু বান্ধবী, তো তারা বললো যে দেখ তুই যখন ছেলেটাকে পছন্দ করিস আর ছেলেটাও তোর সাথে কথাবার্তা ভালোই বলে, তারা কাজ কর ছেলেটাকে একদিন তুই সরাসরি বলে দে যে তুই ওকে পছন্দ করিস। কারণ এরপরে কলেজ শেষ হয়ে যাবে, তুই হয়তো হায়ার স্টাডিজের জন্য অন্য কোথাও যাবি, কোনো ইউনিভার্সিটি জয়েন করবি, ছেলেটাও এই অফিসে হয়তো কাজ করবে কি করবে না। তো দিদি ভাবলো যে ঠিক কথা। তো একদিন দিদি কী করে, ওই ছেলেটিকে নিজের মনের কথাটা জানায় যে পছন্দ করে, ভালো লাগে এরকম বলে। তো তখন ছেলেটি প্রথমে না একটু মনে হয় দিদির দেখে যে ছেলেটা মনে মনে বেশ খুশি হচ্ছে, যেহেতু দিদি বলেছে দিদি ছেলেটাকে পছন্দ করে। তো
তো তখন ছেলেটি না মানে কিন্তু বিশেষ কোনো উত্তর দেয় না, মানে এমন কিছু বলে না যেটা থেকে বোঝা যায় যে দিদিকে ছেলেটি পছন্দ করে, আবার ছেলেটি এমন কিছুও বলে না যেটা থেকে এটা মনে হয় যে ছেলেটি দিদিকে পছন্দ করে না। তো ছেলেটি জিজ্ঞেস করে যে তুমি লাস্ট কবে কলেজে আসবে? তো দিদি বলে যে আমি অমুক দিন লাস্ট কলেজে আসবো। এবার তো সেই দিন ছেলেটা একটা ফুল নিয়ে, চকলেট নিয়ে, এসব নিয়ে আর কি ওই দিদিটার সাথে দেখা করে। এবং দেখা সাক্ষাৎ করার পরে ওদের মানে এর আগে যেটুকু আর কি কথাবার্তা হতো সেটা কিন্তু ওই কলেজ যাওয়ার সময়, এমনিতে কিন্তু ফোন নাম্বার নিয়ে কথাবার্তা বলা, ফোন নাম্বার এক্সচেঞ্জ এগুলো কিন্তু কখনো হয়নি। তো সেদিন ছেলেটা দিদিকে নাম্বারটা দেয়, ফোন নাম্বার, এবং দিয়ে বলে যে তুমি কলেজ হয়তো আসবে না কিন্তু আমাদের যোগাযোগ থাকবে। তো দিদির বেশ ভালো লাগে। এবার এরপরে দিদির সাথে ওই ছেলেটা মানে কলেজ জীবনের পরে টুকটাক ফোনে কথা হতে থাকে। এবার ঘটনা হচ্ছে যে কথা হতে হতে মানে তখন আর কি দিদি কলেজ ছেড়ে যে 1-1.5 মাস হয়ে গেছে। তো দিদি দেখছে যে ছেলেটা কিন্তু খুব নিয়ম মাফিক ফোন করে, খুব খোঁজ খবর নেয়, মানে কেয়ারিং স্বভাবের আর কি। তো দিদি একদিন না সরাসরি ছেলেটাকে জিজ্ঞেস করে যে আমি তো তোমাকে যেমন বলেছি যে আমার তোমাকে ভালো লাগে, তুমি এই বিষয় নিয়ে কী ভাবো? তো ছেলেটা তখন বলে যে দেখো সত্যি বলতে কি আমারও তোমাকে খুব ভালো লাগে, কিন্তু আমাদের পরিবারে আর কি আমি যেহেতু একটাই ছেলে, তো আমি যদি বাড়িতে বলি যে আমি আমার নিজের পছন্দে কাউকে বিয়ে করতে চাই, হয়তো মানবে না। এবার এটা শুনে না দিদির খুব খারাপ লাগে যে ছেলেটা আমাকে বলছে পছন্দ করে, ছেলেটার স্বভাব চরিত্র মানে যেটুকু আর কি দেখেছে সেটা যথেষ্ট ভালো ছেলে, খুব মার্জিত, ভদ্র, সভ্য, শিক্ষিত একটা ছেলে। ভাবছে যে এ আবার কেমন কথা, ও যদি বাড়িতে বলে হ্যাঁ হয়তো প্রথমেই মেনে নেবে সেরকম হয়তো হবে না, কিন্তু একেবারে মানবেন এটা কি করে হয়? আর একটা এত বড় ছেলে এসে বাড়িতে বোঝাতে পারবে না? একটুখানি দিদির মনে বিভিন্ন কোশ্চেন আসে। যাই হোক, তো দিদি কিছু বলেন না এবং উনি বলে যে ঠিক আছে তাহলে আর তুমি আমার সাথে কথা বলো না, তুমি যখন বাড়িতে বলতে পারবে না তাহলে আমাকেও, আমি এই যে তোমার সাথে ফোনে কথা বলি আমার বাবা মাও লক্ষ্য করে, হয়তো আজ বাদে কাল আমাকে জিজ্ঞেস করবে, ওর আমি যদি তোমার কথা বলতেই না পারি তাহলে আমি আর তোমার সাথে কী কথা বলবো। মানে অ্যাকচুয়ালি দিদির একটু অভিমান হয়। তো দিদি বলে যে ঠিক আছে কাল থেকে আর তুমি ফোন করো না, যদি আমি তোমাকে ফোন করেও ফেলি তুমি ফোন ধরবে না। কিন্তু ঘটনাচক্রে যেটা দেখা যায় যে ছেলেটা কিন্তু রোজ দিদিকে ফোন করতো এবং ওই কথা বলার পর থেকে ছেলেটা প্রায় মানে আগে যতবার ফোন করতো তার থেকে বেশিবার ফোন করছে। এবার দিদি বলছে যে তুমি আমাকে কেন ফোন করছো? তো ছেলেটা বলছে না আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে, তোমার সাথে কথা না হলে আমার নিজেরই ভালো লাগে না, তো সেই জন্যই আমি তোমাকে ফোন করছি। তো দিদি তখন বলে যে দেখো তুমি ফোন করেছো ঠিক আছে, কিন্তু তুমি একবার বাড়িতে তাহলে বলে দেখো, যদি তোমার বাবা মা সত্যিই না মানে তাহলে আমাদের নিজেদের পথ আলাদা করে নিতেই হবে। এর মধ্যে ওরা 1-2বার দেখাও করে। তো তারপরে মানে ওই দাদাটা আর কি সে অনেক মানে মনে সাহস নিয়ে সে বাড়িতে কথাটা বলে, যে দিদির কথা বলে যে আমি অমুক একটি মেয়েকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এবার ঠিক যেরকমভাবে দাদাটা বলেছিল ওর বাড়িতে কিন্তু একদম সেম রিয়াকশান হয়, মানে বাড়ির লোক প্রচণ্ড রেগে যায় এসব কথা শুনে, যে ছেলে কাউকে পছন্দ করেছে মানে এটা তারা মানতেই পারে না। ব্যাস এই নিয়ে অশান্তি, 2 মাস 3 মাস 4 মাস অশান্তি। ছেলেটা মাঝে মধ্যে ফোন করে, রোজ ফোনও করতে পারে না, ফোন করলেও বাড়ি থেকে বেরিয়ে ফোন করে এবং ওকে সমস্ত কথাই দিদিকে জানায় যে আমি তোমাকে বলেছিলাম না আমার বাড়ি থেকে মানবে না, এরকম এরকম ঝামেলা হচ্ছে। এবার দিদি না এই বিষয়টায় বেশ খুশি হয়েছিল যে ছেলেটা সাহস করে বাড়িতে বলেছে, কিন্তু দিদি দেখতো যে বাড়িতে বলার পর থেকেই মানে ওই ছেলেটা মানে খুব শ্যাটার্ড থাকতো, চুপচাপ থাকতো, বেশি কথা বলতো না, মানে ও যে একটা পারিবারিক অশান্তির মধ্যে রয়েছে ছেলেটি সেটা কিন্তু স্পষ্ট বোঝা যেত। এবার দিদি ছেলেটাকে মনে সাহস জোগাতো যে দেখো প্রথম প্রথম বাড়িতে হয়তো তোমার অশান্তি হচ্ছে কিন্তু দেখবে ওরা ঠিক পরবর্তী সময় মেনে নেবে। এবার যখন 2-3 মাস ঘটনাটা ঘটে গেল তখনও সিচুয়েশন কিছু চেঞ্জ হয়নি। তো সেই সময় দিদির যিনি মা ছিলেন, তো দিদির মা আর কি ব্যাপারটা আঁচ করতে পারেন। তো একদিন দিদিকে জিজ্ঞেস করেছে যে তুই কার সাথে কথা বলিস? তো দিদি সব সত্যি কথা বলে দিয়েছে। এবার দিদির বাড়িতে দিদি হচ্ছে সব থেকে ছোট, দিদির 2 দাদা রয়েছে এবং দিদি হচ্ছে বাড়ির ছোট মেয়ে। এবার ওনার মা এ সমস্ত শুনে তো প্রচণ্ড মানে আর কি একটু রাগ হয়ে গেছে, কারণ দিদিদের পারিবারিক অবস্থাটা ছিল যে ওনার দিদির যে বাবা তিনি কিছু বছর আগে মারা গেছিলেন এবং দিদিদের ব্যবসা ছিল। এবার ব্যবসাটা 2 ছেলে দেখাশুনো করতো
এবং মাথার উপরে মানে দিদির গার্জিয়ান বলতে প্রাইমারি মাই ছিল, কারণ দাদারা নিজেদের মতো ব্যস্ত থাকতো। এবার দিদির মা সবসময় চাইছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দেওয়া যায়। এবার সেই জায়গায় দিদির মা যখন শুনলেন যে দিদি একজন কাউকে পছন্দ করেছে কিন্তু তার বাড়িতে এরকম একটা অশান্তি হচ্ছে, তো ওনার না খুব খারাপ লাগে। উনি তখন দিদিকে বোঝায় যে ছেলেটার বাড়ি থেকে যখন মানতে চাইছে না, তাহলে তুই কেন কথা বলিস, বা ছেলেটারও তো তোর সাথে কথা বলা উচিত না। ওর বাড়ি থেকে যখন মানবেই না, তাহলে এই সম্পর্ক রেখে কী হবে? আর তুই তো আর খালে বিলে পড়ে নেই। আজকে আমাদের যেটুকু যা টাকা পয়সা রয়েছে, আমাদের একটা ব্যবসা রয়েছে, সেটা দিয়ে আমরা তোর বিয়ে খুব ভালোভাবেই দিতে পারবো, সেটা নিয়ে তো কোনো অসুবিধে নেই। কিন্তু যে বাড়িতে তুই যাওয়ার আগেই অশান্তি হচ্ছে যে তোর সাথে একটা সম্পর্ক আছে এটা জেনে, তো বিয়ের পরেও তো হতে পারে, তখন কি করবি? এবার দিদি ছেলেটিকে খুব ভালোবাসতো, তো দিদি তখন ওনার মাকে বলে যে দেখো, ওর বাড়িতে বোঝানোর চেষ্টা করছে, আর ও তো এটা বলেনি যে ওর বাড়ি থেকে কেউ মানবে না, তো আমাদের একটু দেখা দরকার। তো এই অবস্থায় দিদির মা দিদিকে জানিয়ে দিল যে ঠিক আছে, তোকে আমি 2 মাস সময় দিলাম, 2 মাসের মধ্যে যদি ছেলের বাড়ির লোক তোকে দেখতে না আসে, যদি তারা বিয়ের কথাবার্তা বলতে আগ্রহী না হয়, তাহলে কিন্তু আমি অন্য জায়গায় সম্বন্ধ দেখব। আর দিদিকে ওনার মা এটাও জানিয়ে দেয় যে তুমি এটা এক্সপেক্ট করো না, বা তুমি এটা ভেবো না যে আমি বা তোমার দাদারা গিয়ে তুমি যে ছেলেটিকে পছন্দ করেছো তার বাবা মায়ের কাছে গিয়ে আমরা হাতে পায়ে ধরবো, এরকম কিন্তু কিছু হবে না। যদিও ওনারা সসম্মানে তোমাকে এই বাড়ি থেকে বিয়ে করিয়ে নিয়ে যেতে চায়, অবশ্যই আমরা সেই বিয়ে দেব, কিন্তু আমরা কোনোভাবে কিন্তু মাথা ঝোঁকাবো না, বা তাদের হাতে পায়ে গিয়ে ধরবো যে আমাদের মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে যান আপনার বাড়িতে, সেটা কিন্তু হবে না। তো দিদির মা খুব স্পষ্টভাবে কথাটা জানিয়ে দেয়, এবং দিদিও সেটা শুনে খুবই ওনার খারাপ লাগে, কান্নাকাটি করে, কিন্তু বুঝতে পারে যে তার মা ঠিক বলছে। তো দিদি তখন ছেলেটিকে বলে দেয় যে দেখো, তোমার বাড়ির লোকেরা যদি 2 মাসের মধ্যে আমাদের বাড়িতে এসে বিয়ে থার কথাবার্তা না বলে, ওনারা যদি রাজি না হয়, আমার মা কিন্তু বলে দিয়েছে আমার অন্যত্র বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করবে। এবার দেখুন, এই সিচুয়েশনটা কিন্তু খুবই একটা স্বাভাবিক সিচুয়েশন। একটা ফ্যামিলিতে একটা ছেলের বাড়ির লোক তারা মানতে চাইছে না, জোর করে সেই বাড়িতে মেয়ের বিয়ে দেওয়ার তো কোনো মানে নেই। তো সেই কথাটাই দিদিকে দিদির মা বলে, কিন্তু দিদি যেহেতু ছেলেটিকে খুব ভালোবাসত এবং ছেলেটিও দিদিকে ভালোবাসত, এবার এরা মাঝখানে পড়ে যায়। যাই হোক, তো ছেলেটিকে যখন দিদি এই কথাটা বলে, তো তখন ছেলেটা বলে যে ঠিক আছে। তো এরপরে ছেলেটা তার নিজের বাড়িতে জানায় যে তোমরা কি ওকে মানবে? যদি মানো তো খুব ভালো কথা, তোমরা ওর বাড়িতে গিয়ে বিয়ের কথা বলো, আর যদি না মানো তাহলে আমাকে কিন্তু ভবিষ্যতে কখনো অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবে না, আমি কিন্তু আর কাউকে বিয়ে করব না। যদি আমি জীবনে বিয়ে করি এই মেয়েটিকেই বিয়ে করব, আর যদি আমি একে বিয়ে করতে না পারি, তোমরা যদি আপত্তি করো, তাহলে আমি কোনোদিনই বিয়ে করব না, সে যাকেই তুমি পৃথিবীর নিয়ে আসো না কেন। এই কথাটা ছেলেটা স্পষ্ট বলে দেয়। এবার এই কথাটা যখন বলে, তো তখন না ওর বাড়ির লোক, মানে ওই ছেলেটির বাড়ির লোক একটু ঘাবড়ে যায়, কারণ তারা তাদের ছেলেকে চেনে, যে জানে যে ছেলে একটা কথা বলে দিয়েছে মানে সে সেই কথাটাতেই স্টিক থাকবে। মানে ওই ছেলেটার পার্সোনালিটি এমন ছিল যে সে সীমিত কথাবার্তা বলতো, কিন্তু যেটা বলতো যেভাবে বলতো সেটার কিন্তু অনেক ভ্যালু থাকতো। এবার এই কথা শুনে ছেলের বাড়ির লোক প্রথম কিছুদিন মানে নিজেদের জায়গায় স্টিক থাকলেও, যখন দেখছে যে ছেলে এই নিয়ে আর কোনো কথা বলছে না, একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে, তখন ছেলের বাড়ির লোক আর কি আস্তে আস্তে ভাবলো যে না, এইভাবে তো তাহলে আর হবে না। সত্যি সত্যি যদি ছেলে সারা জীবন বিয়ে না করে, একটাই ছেলে ওদের ওখানে ওই দিকের ফ্যামিলির, তো ভাবছে যে এটা তো ঠিক হবে না। তো আস্তে আস্তে বরফ গলে, এবং 2 মাসের মাথায় ছেলেটি তার পরিবার নিয়ে এই দিদির বাড়িতে আসে, এবং যথারীতি বিয়ের বিষয়ে কথাবার্তা হয়, এবং তারপরে আরও 3-4 মাস পরে দিদির সাথে ওই ছেলেটির একটা দিন স্থির হয় বিয়ের। এবার যেহেতু এই দিদির মা আগে থেকেই বলে দিয়েছিলেন যে আমাদের বাড়িতে যদি ছেলে কথা বলতে আসে নিশ্চয়ই আমরা দেখব, তো যেহেতু কথা বলতে এসছে, তো দিদির বাড়ি থেকেও আর কোনো আপত্তি আসে না, তো তারা যথাসম্ভব জিনিসপত্র দিয়ে ভালোভাবে বিয়ের প্রস্তুতি শুরু করে। যাই হোক, তাতে যেদিনে বিয়ে হয় সেদিনে খুবই ভালো করে বিয়েটা মিটে যায়, এবং ওই ছেলেটি সসম্মানে দিদিকে বিয়ে করে নিজের বাড়িতে বউ করে নিয়ে যায়। এবার সেখানেও খুব বড় করে না হলেও মোটামুটি একটা ছোটোখাটোর মধ্যে ভালো করেই রিসেপশনের অনুষ্ঠান হয়।
দিদি এবং ওই দিদির হাজবেন্ড দুজনেই কিন্তু খুব সুন্দরভাবে বিয়ের পরে নিজেদের জীবনটা শুরু করে। দিদিও একটা অফিসে চাকরি পেয়ে যায় এবং দুজনেই চাকরি করছে, সুন্দরভাবে সংসার চলছে। মানে একটা জয়েন্ট ফ্যামিলি ছিল দিদির শ্বশুর বাড়িতে, এবং সবাই মোটামুটি ঠিকঠাকই দিদির সাথে ব্যবহার করে। কেউ যে খুব ভালো বিহেভিয়ার করছে সেরকম নয়, আবার যে সবাই দিদির সাথে কেউ খারাপ বিহেভিয়ার করছে সেটাও নয়। মানে দিদির সাথে সবাই একটু অল্প অল্প কথা বলতো। এবার ঘটনাটা হচ্ছে যে দিদি প্রথম প্রথম ভাবতো যে যেহেতু দিদি চাকরি করে, তো সেহেতু দিদি হয়তো সংসারে সেরকম সময় দিতে পারে না। এবার এক একটা বাড়িতে থাকে যে তারা এক্সপেক্ট করে যে তাদের বউ সারাদিন বাড়িতে থাকবে, সবার সাথে গল্প করবে, হাসি মজা করবে, ঘরের কাজ করবে। তো যেহেতু দিদি সেগুলো করতে পারতো না, তো দিদির প্রথম প্রথম মনে হতো যে হয়তো সেই জন্য দিদির সাথে কেউই খুব একটা মন খুলে কথা বলা বা মন খুলে একটা বিষয় নিয়ে আলোচনা করা, এগুলো দিদির সাথে করতো না। এবার দিদি সেটাকে এইভাবে ভাবতেন যে হয়তো দিদি সময় দিতে পারে না সংসারে খুব বেশি, সেই জন্য হয়তো এটা হচ্ছে। এবার তখন দিদি ভাবলো যে থাক, সবে সবে বিয়ে হয়েছে, তা আমি একটা কাজ করি। তো দিদি বিয়ের 3 মাসের মাথায় চাকরিটা ছেড়ে দেয়। তো দিদি ভাবলো যে ঠিক আছে, আমি কিছুদিন সংসার করি। কারণ মানে দিদির হাজব্যান্ড দিদিকে বলতো যে না ঠিক আছে সব কিছু, তো যদি তুমি যতটুকু কাজের মধ্যে সময় পাও একটু সংসারে সময় দাও, তাহলে হয়তো সবার আর একটু ভালো লাগবে। তো এই কথা চিন্তা করে দিদি ভাবলো যে ঠিক আছে, আমার তো মানে কোনো আর্থিক এমন ব্যাপার নয় যে আমাকে রোজগার করতেই হবে। তো দিদি ভাবলো যে ঠিক আছে, আমি কিছুদিন বাড়িতে থাকি, আবার কয়েক মাস পরে অন্য কোনো একটা অফিসে আর একটু ভালো জব দেখে আমি জয়েন করব। তো এই সামনে যেহেতু মানে ঘুরতে যাওয়া একটু এদের প্ল্যান ছিল, ঘোরাটোরার। তো এই সমস্ত কিছু চিন্তা করে দিদি চাকরিটা ছেড়ে দেয় বিয়ের 3 মাস পরে। কিন্তু ঘটনা হচ্ছে যে দিদি যে কথা চিন্তা করেছিল যে বিয়ের পরে উনি হয়তো সময় দিতে পারছে না, সেই জন্য হয়তো শ্বশুরবাড়ির কেউ একটু অসন্তুষ্ট হচ্ছে, চাকরি ছেড়ে দিলে ঘরের কাজকর্ম দায়িত্ব সব নিলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ঘটনাটা যেটা হলো বাস্তবে, সেটা কিন্তু সম্পূর্ণ উল্টো। যেই মুহূর্তে দিদি চাকরিটা ছেড়ে দিল এবং ছেড়ে দিয়ে সম্পূর্ণ রকমভাবে ঘরে সময় দেওয়া শুরু করলো, তারপরে কিন্তু দিদির কাছে তার শ্বশুরবাড়ির লোকেদের মানে এক একজনের আসল স্বরূপটা কিন্তু একেবারে প্রকাশ হয়ে গেল। মানে এতদিন যে দিদি যে যেরকম ভাবনা চিন্তা করতো সেটা যে ভুল ছিল, সেটা কিন্তু একেবারে প্রমাণিত হয়ে গেল। দিদি চাকরি ছাড়ার পরে বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি তার শ্বশুরবাড়িতে কেউই তাকে খুব একটা পছন্দ করে না। মানে উনি যে আশা নিয়ে চাকরিটা ছেড়েছিলেন যে উনি সকালবেলা উঠে সকলের জন্য চা করবেন, সাধ্যমতো রান্নাবাড়ি করবেন, ব্রেকফাস্ট লাঞ্চ, দেখছে যে ওনাকে সেভাবে কেউ পাত্তাই দেয় না। এবার দিদি হয়তো কিছু সবজি টবজি কেটে হয়তো ভাবলো যে একটা পার্টিকুলার তরকারি বানাবে। হঠাৎ করে ওনার শাশুড়ি বা ওনারা যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে ওনার নিজের কোনো ননদ ছিল না, কিন্তু কাকা শ্বশুরের যে মেয়ে, সে এসে বললো না না ওইসব সবজি এখানে কেউ খায় না, ওগুলো দিয়ে অন্য রান্না হবে। মানে তাকে জিজ্ঞেস না করেও তার কাটা সে যে সবজিগুলো কেটে রেখেছে যে একটা সবজি বানাবে বলে, অন্য কিছু রান্না হয়ে যাচ্ছে। মানে দিদির সাথে একটা এমন বিহেভিয়ার করা হচ্ছে যেন দিদি ফ্যামিলিতে এক্সিস্টই করে না। সকালবেলা আগে যেটা হতো যে দিদি যেহেতু অফিস বেরোতো, তো দিদি আর দিদির হাজবেন্ড একসাথে ব্রেকফাস্ট করে নিত। এবারে যেহেতু দিদির অফিস বেরোনো নেই, তো দিদি দেখছে যে দিদির জন্য কোনো ব্রেকফাস্ট রেডি নেই। আগে কী হতো, দিদি নিজে নিয়ে খেয়ে নিত যেহেতু আগে অফিস বেরোতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখছে যে কেউ দিদির কথা ভাবছেও না। যেদিন যাই ব্রেকফাস্ট হোক, সবাই যে যার নিজের মতো নিয়ে খেয়ে নিচ্ছে, বা ঠিক গুনে গুনে নিজেদের জন্য হচ্ছে, দিদিকে বাদ রেখে রান্না হচ্ছে। এটা দেখে না দিদি একটু অবাক হতো প্রথম প্রথম, যে আবার কি। তো একদিন দিদি তার শাশুড়িকে সরাসরি জিজ্ঞেস করলো যে আমার জন্য খাবার নেই, আমি একটা অমুক রান্না করবো ভাবছি, সেটা করা হচ্ছে না বা করতে দেয়া হচ্ছে না, এরকম কেন? মানে এটা না দিদি 1 মাস ধরে পুরো লক্ষ্য করে। প্রথম প্রথম বিয়ে হয়ে জানতো যে যেহেতু বিয়ের আগে কেউই খুব একটা পছন্দ করেনি এই সম্বন্ধটাকে, তো সেই জন্য দিদি 1টা মাস চুপচাপ মুখ বুজে সব সহ্য করে। 1 মাস পরে যখন দিদি এই নিয়ে কথা বলে, তো তখন তার শাশুড়ি মানে পরিষ্কার জানিয়ে দেয়, এবং তার ভাবভঙ্গিটা এমন ছিল যে যেন দিদি জোর করে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে, এবং তাকে বলে যে তোমার যদি কিছু খেতে হয় তোমাকে নিজেরটা বুঝে নিতে হবে, ঠিক আছে? এবং এমন একটা গা ছাড়া ভাব দেখায় যে এই যে দিদি কথাগুলো তার শাশুড়ি মাকে বললেন, তার যেন মনে হলো কিছু মনেই হলো না।
এবং এই যে যা যা ঘটনা পরিবারে ঘটতো, ওনাকে যে কেউ অতটা পাত্তা দিত না, ওনার জন্য খাবার দাবার সেরকম থাকতো না, এগুলো সবই কিন্তু ওনার শাশুড়ি মায়ের জানা ছিল, এমন নয় যে অজানা। যাই হোক, তো উনি যখন দেখলেন যে বলে সেরকম কিছুই লাভ হলো না, তো উনি তখন নিজের মতো কিছু একটা বানিয়ে খাওয়ার চেষ্টা করতো, কিন্তু সেটাও আবার কিছুদিন পরে বন্ধ হয়ে গেল। তার কারণ হচ্ছে যে ওনার যে শাশুড়ি মা ছিল, সে বাজার আসার সাথে সাথেই প্রত্যেকটা বাজারকে একেবারে রেশন করে করে দিত। মানে সকালের জন্য কি রান্না হবে তার জন্য হয়তো 4টে আলু, 2টো পটল বা একটু কুমড়ো এগুলো দিত, লাঞ্চে কি রান্না হবে সব কিছু আলাদা আলাদা করে দিত। এবং যে ফ্রিজ ছিল সেই ফ্রিজেও কিন্তু তালা সিস্টেম করে দিয়েছিল, লক করে দিত ফ্রিজটা। এবার তো মানে দিদি দেখছে না এভাবে তো হয় না। এবার দিদি প্রথম প্রথম না ওনার হাজবেন্ডকে এই ঘরে সংসারে রোজ নিত্য কি হচ্ছে এগুলো কিছু বলতো না, কিন্তু এবার দেখছে যে এবার না বললে নয়। তো দিদি একদিন খুব রাগ হয় দিদির, এবং খুব খারাপও লাগে যে আবার কি, আমি একটা বাড়িতে বিয়ে হয়ে এসেছি, এদের অবস্থা যথেষ্ট ঠিকঠাক ভালো, আর্থিক দিক ভালোই, খাওয়া দাওয়ার এরকম অসুবিধে কি করে হয়? বউয়ের জন্য কোনো খাবার থাকছে না, বউয়ের জন্য হয়তো মাছ রান্না হয়েছে, লেজের দিকের একটা ছোট্ট পিস পড়ে রয়েছে অথবা মাথার দিকের একটা ভাঙা অংশ পড়ে রয়েছে, কেউ খেতে বসতেও বলছে যে যার মতো টেবিলে বসে পড়ছে। এই ধরনের অবহেলাটা তো কেউই তো মেনে নিতে পারে না। একটা নতুন বউ সে বাড়িতে এসেছে, তাকে যদি এভাবে সবাই ইগনোর করতে থাকে ইচ্ছাকৃতভাবে, সেটা অবশ্যই কারোর ভালো লাগে না। এবার দিদি তার হাজব্যান্ডকে বলল। এবার হাজব্যান্ড তো শুনে বলছে কি বলছো এরকম, আবার মানে সেই হাজব্যান্ড আবার মানে বিয়ের আগে এত কিছু যে হয়েছিল, সে হঠাৎ করেই বিয়ের পরে না মানে তার বাড়ির লোক যে তার আগে কি কি করেছিল সেগুলো যেন অর্ধেক ভুলেই গেছে। সে বলছে না না দেখো, এক আধবার হয়তো বুঝতে পারিনি, তাই হয়তো অল্প পরিমাণ খাবার রেখেছিল, তুমি বলবে নিশ্চয়ই ঠিকঠাক করে দেবে। এবার তো দিদি দেখছে যে না, স্বামীও বললে সেরকম পাত্তা দিচ্ছে না, ডিনার সময়টা তাও ঠিকঠাক থাকতে, যেহেতু ওনার বর বাড়িতে থাকতো। এবার না দিদি একদিন খুব করে মানে আর কি মনের যত দুঃখ রাগ অভিমান ছিল সব কিছু নিয়ে দিদি তার হাজব্যান্ডকে বলে যে দেখো, আমি খাওয়া নিয়ে নিশ্চয়ই মিথ্যে কথা বলবো না। তো তখন দিদির হাজব্যান্ড যখন বোঝে যে না, বউ যেটা বলছে সেটা ঠিক, তো দিদির হাজব্যান্ড মানে তার মাকে আর কি বলে যে তুমি এরকম কেন ব্যাপার, ওর ঠিকমতো খাওয়া হচ্ছে না, লাঞ্চ হচ্ছে না, ব্রেকফাস্ট ঠিকমতো হচ্ছে না। তো এটা নিয়ে বাড়িতে একটা যেই দেখছে যে নিজের ছেলে বলেছে, তখন তাদের আরও গায়ে লেগে যায়। এই নিয়ে বাড়িতে একটা বিশাল অশান্তি হয় এবং সবাই দোষারোপ করে কিন্তু এই দিদিকে, যে নতুন বউ বিয়ে করে এসে বাড়ির লোকের নামে ছেলেকে ভড়কাচ্ছে। যাই হোক, এই নিয়ে তো বিশাল অশান্তি হলো। যাই হোক, তো কিছু করার নেই। তো দিদি দেখছে যে অশান্তি বাড়ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না, তো দিদি তখন ব্যাপারটাকে মিটমাট করে নেওয়ার জন্য দিদি সবার থেকে ক্ষমা টমা চেয়ে নেয় এবং যেরকম চলছিল সেরকমই চলতে থাকে। কিন্তু এর মধ্যে একটা যে ঘটনা দিদি আস্তে আস্তে বুঝতে পারলো, যে প্রত্যেক দিন দুপুরবেলা হোক, বাড়িতে থাকলে কি ছুটির দিনে দুপুরবেলা অথবা সকালে অথবা রাতে, দিদির এই মা, তারপরে তার কাকি শাশুড়ি, আর এক যে ননদ ছিল সেই ননদ, তারা ওর বরকে নিয়ে কিছু একটা দরজা বন্ধ করে বলে বা কিছু একটা খাওয়ায়, মানে এক্স্যাক্ট কী হয় সেটা দিদি জানে না, এবং সেটা প্রায় সপ্তাহে 3 থেকে 4 দিন, এবং সেই ঘরে তখন দিদিকেও থাকতে দেয় না। এবার দিদি একদিন তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছে যে তোমাকে এরকমভাবে ঘরে গিয়ে দরজা বন্ধ করে কী বলে? তো বলছে না ওসব কিছু ব্যাপার না, ওই মানে আমি মাঝে মধ্যে একটুখানি মাথা গরম করে ফেলি, তো তো সেই জন্য ওরা একটু আমার মাথা ঠান্ডা করে। বলছে মাথা ঠান্ডা করে মানে কী করে? তখন বলছে ও তোমাকে বুঝতে হবে না, ও মাঝে মধ্যে ওই মা কাকিমা এরা সব পুজো টুজো দেয়, তো ওই একটু ঠাকুরের ফুল টুল ছুঁয়ে দেয়, এই সবই। এবার এই কথাটা যখন দিদি শোনে না, দিদির একটু অবাক লাগে। তারপরে ভাবছে যে হয়তো এরকম কিছু করে, আমি জানি না। তখন দিদির বিয়ে হয়েছে প্রায় ওই 6 মাস মতো হবে। কিন্তু দিদি বিয়ের পর থেকেই যে এই জিনিসটা দেখেছিল তা কিন্তু না, রিসেন্ট টাইমসেই দিদি এগুলো দেখছিল। যাই হোক, তা দিদি আর কোনো কথা বাড়ায়নি, কারণ জানি বেশি কথা বললেই অশান্তি হবে। এবার কিছুদিন এভাবে চলার পরে দিদি বুঝতে পারলেন যে ওনার হাজব্যান্ড কীরকম যেন আস্তে আস্তে বদলে যাচ্ছে। মানে এই বদলে যাচ্ছে মানে আমি বলতে চাইছি যে দিদি বুঝতে পারেন যে ওনার হাজব্যান্ড ওনার সাথে একটু কথা বলা কমিয়ে দিয়েছে। ছুটির দিনে হয়তো ওনারা কোথাও একটু বাইরে যেতেন, সেই বাইরে যাওয়াটা কমিয়ে দিয়েছে। সারাদিন ঘরের মধ্যে, মানে অফিস গেলে অফিস বা বাকি সময়টা পুরোটাই ঘরের মধ্যে চুপচাপ একা একা বসে থাকা। হয়তো কোনো একটা বই নিয়ে পড়ছে, কিন্তু দিদি খেয়াল করছে যে বইটা সামনে খোলা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার হাজব্যান্ড পড়ছে না।
এবার এটা দেখে দিদি ভাবছে যে কি ব্যাপার হচ্ছে, কিছু বুঝতে পারছে না দিদি, কারণ জিজ্ঞেস করলে ওনার হাজব্যান্ড কিছু বলছে না। আর ওই সপ্তাহে 2 থেকে 3 বার করে দিদির মানে শ্বশুরবাড়ির লোকেরা দিদির বরকে একটা ঘরে ডেকে নিয়ে গিয়ে ওই 15-20 মিনিট মতো ওরা কিছু একটা কথাবার্তা বলে বা কিছু একটা রিচুয়াল করে, সেটা দিদি স্পষ্ট বুঝতে পারতো না। এবার আস্তে আস্তে দিদিরও একটু অদ্ভুত লাগতে শুরু করে যে এরকম কেন, আমার সাথে অ্যাটলিস্ট ঠিকমতো কথাও বলছে না। এবার এইখান থেকে কিন্তু দিদির একটা সন্দেহ শুরু হয় যে এই ব্যাপারটা কি হচ্ছে। দিদি হাজব্যান্ডকে জিজ্ঞেস করে, হাজব্যান্ড সেরকমভাবে কিছুই বলে না, দু একটা কথা কখনো বলে কখনো কিছুই উত্তর দেয় না। এরকমভাবে চলতে চলতে যখন দিদির বিয়ে হয়ে গেছে প্রায় 9-10 মাস হয়েছে, একদিন হঠাৎ করেই মানে রাতের বেলা ঘুমোচ্ছে দুজনে, ঠিক 2:30-3টে নাগাদ দিদির হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে পড়ার পরে দিদিকে ডাকছে। তো দিদি একটু অবাক হয়ে গেছে যে এত রাতে কেন ডাকছে। তো দিদি উঠেছে, উঠে দিদির হাজব্যান্ড বলছে যে তোমাকে আমার একটা কথা বলার আছে। এবার দিদির তো ব্যাপারটা শুনে খুব অবাক লাগছে যে কিছু কথা বলার থাকতেই পারে, তো সারাদিনে তুমি আমাকে বললে না, তুমি রাতের বেলা 2-2:30-এর সময় ঘুম থেকে তুলে কী কথা বলবে। তো দিদি একটু বিরক্তই হয়, যাই হোক, তো তাও কিছু বলেনি যেহেতু হাজব্যান্ড বলছে যে কিছু একটা কথা বলার আছে। তো তারপরে দিদির হাজব্যান্ড দিদিকে বলছে যে তোমাকে আজকে একটা কথা বলছি, সেটা খুব ভালো করে শুনে রাখো। সেটা হচ্ছে যে আমরা যেভাবে আমাদের নিজেদের সংসারটা শুরু করেছিলাম, আমাদের কিন্তু এখন সেই সিচুয়েশানটা নেই। আর এটা হতেই পারে যে আমাদেরকে দুজনের পথ আলাদা করে নিতে হতো, মানে হতে পারে আর কি। এবার রাতের বেলা ঘুম থেকে তুলে দিদির হাজব্যান্ড দিদিকে এরকম কথাবার্তা বলছে, দিদি না কিছু বুঝতে পারছে না, মানে ভাবছে যে ইয়ার্কি করছে নাকি সিরিয়াসলি বলছে, আর সিরিয়াসলি যদি বলেও সেটা কেন বলছে দিদির একদমই মাথায় ঢুকছে না কোনো কথা। স্বাভাবিকভাবেই দিদি বলছে তুমি এসব কী কথাবার্তা বলছো, আমাদের বিয়ে নিয়ে একটা সমস্যা হয়েছিল, তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যায়, কথাবার্তা হয়, বিয়ে হয়, তুমি এখন বলছো যে আমাদের দুজনের পথ আলাদা হয়ে যেতে পারে, এসবের মানেটা কি, কেন তুমি এরকম কথা বলছো। তো দিদির হাজব্যান্ড বলে যে দেখো আমি তো চাই না সেরকম কিছু হোক, কিন্তু আমি তোমাকে বলে রাখছি, কারণ হতে পারে সিচুয়েশন এত তাড়াতাড়ি বদলে গেল যে আমি হয়তো তোমাকে আর এই কথাগুলো বলার সুযোগ পাবো না। দিদি তখন বলছে আচ্ছা কী হয়েছে বলো তো, আমি তোমাকে এতবার জিজ্ঞেস করি যে চুপচাপ ঘরে কেন বসে থাকো, আগে যেমন আমরা ছুটির দিনে একটু বাইরে বেরোতাম, হয়তো একটু বাজারই করতাম, একসাথে বেরিয়ে বাজার দোকান করতাম, তুমি এখন ঘরের মধ্যেই থাকো, তোমাকে তোমার মা, তোমার আমাদের কাকি শাশুড়ি, ননদ, তারা তোমাকে তাদের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে কি বলে, কি হয় তোমাদের। তো দিদির হাজব্যান্ড বলে যে দেখো ওসব আমি তোমাকে এখন বলতে পারবো না, তবে তুমি মানসিক দিক থেকে প্রস্তুত থাকো, হয়তো আমরা আর বেশি দিন একসাথে থাকবো না। দিদিরা কিছু বুঝতে পারে না, তো ভেবেছে যে কি বলছে। তো দিদি বলে যে তুমি এখন ঘুমাও, কালকে সকালে আমরা এই নিয়ে কথা বলবো, আর তুমি কেন বলছো আমি তো সেটাই বুঝতে পারছি, তোমাকে কি কেউ কিছু বলেছে। মানে ওনার হাজব্যান্ড না, মানে এই কথাটুকু বলে পুরো চুপ হয়ে গেল, ফার্দার আর কোনো প্রশ্নের উত্তরও দিচ্ছে না, কোনো কিছু ভালো করে বলছেও না সমস্যা কোথায়। তারপরে উনি ওনার হাজব্যান্ডকে বলে দেখো আমার খুব ঘুম পেয়েছে, তুমিও ঘুমাও। কিন্তু ঘটনা হচ্ছে যে দিদি আর ঘুমই আসে না রাতের বেলা, ওনার হাজব্যান্ডটাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু দিদি ভাবছে যে কী হলো মানুষটার, কী এমন ঘটনা ঘটলো। এবার দিদি না ভাবছে যে তাহলে কি পরিবারে কোনো চাপা অশান্তি আছে যেটা আমাকেও বলতে চাইছে না। আর দিদির সাথে না মানে পরিবারে কেউই খুব একটা ভালো কথাবার্তা বলা বা মন খুলে যেরকম বাড়ির বউয়ের সাথে যেরকম একটা সম্পর্ক হওয়া উচিত শ্বশুরবাড়ির লোকের, সেরকম সম্পর্ক কিন্তু অ্যাট অল ছিলই না। এবার দিদি না খুব মানে দোটানায় পড়ে গেল যে কী করবে। আচ্ছা, এদিকে যেটা হলো যে দিদির যে বাপের বাড়ি, সেখানে মা, দুই দাদারই বিয়ে হয়ে গেছে, তাদের মানে ফ্যামিলি রয়েছে। এবার বিয়ের পরে তারাও যে দিদির জীবনে খুব বিশাল খোঁজ খবর রাখতো বা তাদের একটা যে বিশাল প্রভাব ছিল তা কিন্তু নয়। এবং সেই সময় দাদাদের বিজনেসটাও ভালো যাচ্ছিল না। এবার এমতাবস্থায় দিদি ভাবছে যে আমি বাড়িতেই বা কী করে বলবো, সত্যি সত্যি যদি এরকম কিছু ঘটনা ঘটে যে ও আমার সাথে আর সংসার করলো না, তাহলে আমি কোথায় যাব, কী করব। তারপরে দিদি ভাবলো যে দূর, এগুলো আমি শুধু শুধু ভাবছি, ও হয়তো কোনো কিছু নিয়ে খুব টেনশানে আছে। যেহেতু দিদির হাজব্যান্ড প্রথম থেকে একটু চাপা স্বভাবের, ফলে মানে ওনাকে সরাসরি কিছু জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে যে উনি কিছু কথা বলে দেবেন এরকম ব্যাপার কিন্তু ছিল না। তো দিদি ভাবলো যে ঠিক আছে, কালকে সকালে ওর সাথে কথা বলবো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সকালবেলা ওঠার পরে দিদির হাজব্যান্ড না মানে
মানে দিদি যখন জিজ্ঞেস করছে যে তুমি রাতের বেলা আমাকে এই কথাগুলো কেন বললে, তখন ওনার হাজব্যান্ড বলতে দেখো আমার মনে হয়েছে তাই আমি তোমাকে বলেছি, কেন বলেছি কী জন্য বলছি এসব আর তুমি আমায় জিজ্ঞেস করো না, আমি তোমাকে অত কিছু বলতে পারবো না, বলে সে অফিস বেরিয়ে গেল। এবার দিদি তো ভাবছে আমি কী করবো। যাই হোক, এইভাবে আরও কিছুদিন গেল। যাওয়ার পরে একটা দিন দিদির জীবনে এলো, যে দিনটা দিদি মানে হয়তো স্বপ্নেও ভাবেনি, কেউই ভাবতে পারে না না। হঠাৎ করেই খুব ভোরবেলা দিদির হাজব্যান্ড উঠে পড়ে ঘুম থেকে এবং ভেবেছে হয়তো কোনো অফিসিয়াল কাজ আছে তাই হয়তো সকালে বেরোবে, তো দিদি অতটা খেয়াল করেনি। তো হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে এবং দিদি বলছে তোমার কি কিছু লাগবে, তো হাজব্যান্ড বলছে না না আমার কিছু লাগবে না। তো আগের দিন দিদি শুনেছিল যে ওনার শ্বশুরবাড়ির কয়েকজন কোথাও একটা যাবে, তো ভেবেছে হয়তো সেই জন্য ওনার হাজব্যান্ড মানে কথা ছিল যে ওনার হাজব্যান্ড বাড়ির লোককে ছাড়তে যাবে সে পার্টিকুলার জায়গাটায়। এবার দিদি আর এটা নিয়ে খুব বেশি মাথা ঘামায়নি। তো কিছুক্ষণ পরে বাড়ির লোক বেরিয়ে যায় এবং দিদিও ঘুম থেকে উঠে যা দিদির সংসারে কাজকর্ম থাকে সব কিছু করে নেয়। তো খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে সেদিন ঠিক দুপুর 12টার সময় দিদির ফোনে দিদির হাজব্যান্ডের একটা ফোন আসে এবং ফোন এসে দিদিকে বলে যে তোমাকে কয়েকটা কথা বলছি, খুব ভালো করে শুনে নাও। দিদি বলছে হ্যাঁ বলো। বলছে যে তুমি আলমারিটা খোলো, আলমারিটা খুলে একটা নির্দিষ্ট জায়গা বলছে অমুক জায়গায় কিছু টাকা আছে, বলছে যে ওই টাকাটা তুমি তোমার ব্যাগে ঢুকিয়ে নাও। দিদি বলছে কেন, আমি হঠাৎ করে আমার তো কোথাও বেরোনোর কথা নেই, আমি আমাদের ঘরের আলমারি থেকে টাকা নিজের ব্যাগে কেন রাখবো। তো ওনার হাজব্যান্ড বলছে দেখো আমি যা বলছি তুমি সেটা করো। তো করেছে এবং দিদি বুঝতে পারছে যে ওনার হাজব্যান্ডের কিছু একটা হয়েছে মানে কিছু একটা ঘটনা ঘটেছে যেটা হয়তো ওনার হাজব্যান্ড সরাসরি বলছে না, কিন্তু কিছু একটা ঘটনা ঘটছে। এবং বাড়ি থেকে সকাল সকাল যারা বেরিয়েছিল বাড়ির যে সদস্যরা তারাও তখনও বাড়ি আসেনি। দিদিকে বলছে যে তোমার আই কার্ড, তোমার ব্যাংকের যা বই আছে এগুলোও না তুমি একটু গুছিয়ে নাও। তখন দিদি বলছে কেন আমরা কি কোথাও যাচ্ছি। তো তখন দিদির হাজব্যান্ড বলছে দেখো আমি তোমাকে অত কথা এখন বলতে পারবো না, তুমি একটা ব্যাগের মধ্যে গুছিয়ে নাও, তোমার কিছু জামা কাপড় এগুলো তুমি সব প্যাক করে নাও। এবার দিদি না মানে ভাবছে যে হয়তো কোথাও ঘুরতে যাবে বা কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে, কিছু একটা হয়তো হচ্ছে। তো দিদি অনেকবার জিজ্ঞেস করে কিন্তু ওনার হাজব্যান্ড ওনাকে কোনো সদুত্তর দেন না এবং ওই টাকা পয়সা, আই কার্ড, ব্যাংকের বই, কিছু জামা কাপড় সব দিদি একটা ব্যাগে গুছিয়ে নেয়। তখন দিদির হাজব্যান্ড বলে যে তুমি সব করলে, বলছে হ্যাঁ আমি সব করে নিয়েছি। তো ফোনটা রেখে দেয়। ওই সময়ে দিদি না মানে বুঝতে পারে যে কিছু তো একটা ঘটতে চলেছে এবং একটা অজানা অশনি সংকেত বলতে পারেন দিদির মনের মধ্যে না মানে অদ্ভুত রকমভাবে আসতে থাকে। যাই হোক, দিদি টুকটাক কাজ করছে আর বারবার বাইরে দেখছে যে বাড়ির লোকজন আসছে না কেন। আর সত্যি কথা বলতে কি কোনো একটা আত্মীয়ের বাড়ি গেছে সেটুকু জানে, কিন্তু সেই আত্মীয় কে কোথায় থাকে সেই বিষয়ে দিদি কিছু জানে না। আর সত্যি কথা বলতে যেটা দিদি লিখেছেন ইমেলে, যে যেহেতু দিদির ফ্যামিলির শ্বশুরবাড়ির ফ্যামিলি কেউই দিদিকে এইসব বিষয়ে খুব একটা ইনভলভ করতো না, তো সেই জন্য দিদিও না মানে অতটা ইন্টারেস্ট দেখাতো না। যাই হোক, তো ঠিক 2-2:30 নাগাদ দিদি দেখে যে বাড়ির লোকজন ফিরছে। এবার দিদিদের যে মানে শ্বশুরবাড়ির একটা মানে নিজস্ব একটা গাড়ি ছিল, তো সেই সাদা একটা বড় গাড়ি করে মানে গাড়িটা এলো আর কি। তো দিদির যথারীতি ভেবেছে যে বাড়ির লোক এসছে, কিন্তু কেন জানি না দিদির মনটা না কীরকম যেন একটা কু গাইছে বলুন বা একটা দিদি বুঝতে পারছে যে কিছু একটা হতে চলেছে। এবার অন্যান্য সময় যখন বাড়ির লোক আসে তখন দিদি কখনো এভাবে বাইরের দিকটা দাঁড়িয়ে থাকে না, কিন্তু সেদিন কেন জানি না দিদির মন বলছিল যেখানটা দাঁড়িয়ে দেখি। এবার দিদির বাড়ির লোকজন সব গাড়ি থেকে নামছে, ওনার শাশুড়ি নামলো, ওনার কাকি শাশুড়ি, ননদ, আরও 2-1 জন গেছিল। তার সাথে দেখছে একটা মহিলা, মধ্যবয়সী একটি মহিলা নামলো, যে মহিলাটিকে আর কি দিদি চেনে না বা মানে ওনাদের শ্বশুরবাড়ির কেউ নয়। তো তারপরে দেখছে ওনার হাজব্যান্ডের সাথে একটি মেয়ে নামছে, ঠিক আছে। মেয়েটির বয়স মানে ওনার হাজব্যান্ডের বয়সের মোটামুটি সমান সমানই হবে এবং মেয়েটির গা ভর্তি গয়না, ঠিক নতুন বউ যেভাবে আর কি মানে গা ভর্তি গয়না নিয়ে যেমন শ্বশুরবাড়িতে আসে একদম সেম সেরকম। এবার দেখছে যে মেয়েটার মাথায় সিঁদুর, সমস্ত কিছু ঠিক আছে। তো দিদি ভাবছে যে কার বিয়ে হলো,
মানে দিদি না কিছু বুঝতে পারছে না। আর ওনার হাজবেন্ড বাড়ি থেকে কিন্তু একটা নর্মাল যেরকম প্যান্ট শার্ট হয় সেরকম পরেই বেরিয়েছিল, কিন্তু যখন গাড়ি থেকে নামলো তখন দেখছে একটা ঘিয়ে কালারের পাঞ্জাবি পরেছে। এবার দিদি না ওইটা দেখে না হয়ে গেছে, মানে উনি বুঝতে পারছে না যে আমি নিজের চোখে যেটা দেখছি সেটাই কি ঠিক। ঠিক আছে, দেখছে মানে একদম নতুন বরবউ যেভাবে আর কি গাড়ি থেকে নামে ঠিক সেরকমভাবে উনি ওনার নিজের হাজব্যান্ডের পাশে ওই মেয়েটিকে দেখছে, এবং ওনার হাজব্যান্ডও প্যান্ট শার্ট পরে যে বাড়ি থেকে বেরিয়েছিল সে হঠাৎ করে ঘিয়ে কালারের পাঞ্জাবি ধুতি পরে নিয়েছে। এবার দিদি তো মানে ওখানে পুরো হতভম্ব হয়ে গেছে, মানে কি ভাববে, মানে নিজে ঠিক দেখছি না ভুল দেখছি সেটাই উনি বুঝতে পারছে না। যাই হোক, তো দিদি আস্তে আস্তে নিজেকে একটু সামলে দরজাটার সামনে যখন গেছে তখন দেখছে যে ঠিক যেভাবে মানে বাড়ির অন্যান্য আরও, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, বাড়িটা অনেক বড় ছিল, তো অন্যান্য ফ্যামিলি মেম্বাররা বেশ হাসি মুখে ঘর থেকে বেরিয়েছে, যেভাবে নতুন বউকে বরণ করে সেরকম জিনিসপত্র নিয়ে এসে সামনে, মানে দিদিকে যেন কেউ পাত্তাই দিচ্ছে না, মানে দিদি যে ওখানে আদৌ এক্সিস্ট করছে রয়েছে সেটাই যেন কেউ দেখেও দেখছে না, কেউ দিদিকে জিজ্ঞেসও করছে না কিছু, কোনো ব্যাপার না, কেউ কথাও বলছে না। এবার দিদি না বাকি সদস্যদেরকে বলছে কে কার বিয়ে হয়েছে আর এই বাড়িতে কেন আসছে, কেউ দিদিকে কোনো উত্তর দিচ্ছে না, কেউ কোনো কথা বলছে না, কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। এবার দিদি না ওনার হাজব্যান্ডের দিকে তাকিয়েছে, এবং ওনার হাজব্যান্ডকে না বাড়ির লোকজন সব পুরো ঘিরে রয়েছে, মানে এমন করেই ঘিরে রয়েছে যে দিদি যে তার হাজব্যান্ডের সাথে দুটো কথা বলবে। এবার দিদি না কিচ্ছু বুঝতে পারছে না, উনি না মানে তখন অনেকক্ষণ মানে ওই সমস্ত দেখে থেকে না উনি যেন কীরকম হয়ে গেছিল। এবার কিছুক্ষণ পরে যখন মানে একটু ধাতস্থ হয়েছে তখন দিদি চিৎকার করে ওনার হাজব্যান্ডকে বলছে সব কী হচ্ছে, তোমার সাথে এই মেয়েটা কেন, এ কে, কোথা থেকে এসছে, কে কে বিয়ে করেছে, আরে এই বাড়িতে বিয়ে হয়ে ঢুকছে কেন, আর তুমি তো জামা প্যান্ট পরে গেছিলে, শার্ট প্যান্ট পরে, তুমি এরকমভাবে পাঞ্জাবি পরেছো কেন। আর দিদা চিৎকার করে জিজ্ঞেস করেছে। তো তখন দিদির যে কাকি শাশুড়ি ছিল সে তখন দিদির হাত ধরে দিদিকে ঘরের মধ্যে টেনে নিয়ে গেছে, এবং দিদির হাজবেন্ড না মানে পুরো চুপ করে দিদির দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখন তো দিদি তো প্রচণ্ড চিৎকার করছে, বলছে কী ব্যাপার, তুমি আমাকে হাত ধরে এভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছ কেন, তোমরা কি আমাকে মারবে, আর ও কে, ওই মেয়েটা কে, আমার বরের সাথে কেন এভাবে আসছে। মানে দিদি তো কিছু বুঝতে পারছে না, মানে বাড়ির লোক একটা আত্মীয়ের বাড়ি গেছিলো এটাই জানে, সেখান থেকে দিদিরই হাজবেন্ড কাউকে বিয়ে করে নিয়ে চলে এসছে, বাড়ির লোক বিয়ে দিয়ে নিয়ে এসছে, এটা না মানে দিদি ঠিক বুঝতে পারছে না যেটা হলোটা কি, মানে উনি পুরো হতভম্ব। যাই হোক, দিদিকে নিয়ে এসে তো দিদিকে বলছে যে তুমি একদম চুপ করে থাকো, একদম কোনো কথা বলবে না, তোমাকে যা বলার সবে আমরা বলবো, এখন আমাদের রিচুয়ালগুলো যা যা আমাদের করার আছে সেগুলো আমরা রিচুয়ালগুলো করে নিই, তারপরে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। এই বলে দিদিকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ওরা চলে যায়। যাই হোক, তারপরে দিদি তো উলুধ্বনি শুনতে পাচ্ছে, হাসি মজা আনন্দ লোকের কথাবার্তা সব শুনতে পাচ্ছে, এবং দিদিটা মানে দরজা রীতিমতো দুমদুম করে পেটাচ্ছে, মানে দিদি বলছে আমাকে খোল, আমাকে বা আটকে কেন রাখলে, আমি কি করেছি, আর আমাকে দেখতে দাও, আমাকে জানতে দাও যে আমার হাজবেন্ড কি কাউকে বিয়ে করে নিয়ে এলো। এবার দিদি যখন দরজা জানলা ওরকমভাবে পেটানো শুরু করেছে, হাত দিয়ে যখন ওরকম করে ঘুষি মারছে, তখন এবার ওরা ভাবছে যে এবার যদি দরজা ফরজা ভেঙে যায় তাহলে কি হবে। তো দিদির শাশুড়ি তখন দরজাটা এসে খুলেছে, খুলে বলছে যে তুমি এরকম অসভ্যের মতো আচরণ করছো কেন, কি হয়েছে। তখন দিদি না মানে অবাক হয়ে গেছে যে আমাকে অসভ্যের মতো আচরণ বলছে, অথচ নিজেরা কি করছে। তো দিদি বলছে কি হচ্ছে এগুলো বাইরে, আপনি কি আপনার ছেলের আবার বিয়ে দিয়েছেন, একদম পরিষ্কার দিয়ে জিজ্ঞেস করেছে। তখন ওনার শাশুড়ি বলছে হ্যাঁ। তখন না মানে দিদি হতভম্ব হয়ে গেছে যে দিদির সাথে আইনিভাবে বিয়ে হয়েছে, সামাজিক বিয়ে হয়েছে, তারপরে কি করে নিজের ছেলের আবার একটা বিয়ে দিল। তখন বলছে এটা আপনি কি করেছেন, আমার সাথে কি আপনার ছেলের কি ডিভোর্স হয়েছে যে আপনি আরেকটা নতুন বিয়ে দিলেন, এটা তো বেআইনি, আপনি জানেন না। তারপরে তো দিদি প্রচণ্ড কান্নাকাটি করছে, চিৎকার চেঁচামেচি করছে। তো সেই সময় দিদির হাজব্যান্ড এসছে। এবার দিদির হাজব্যান্ড যেই এসছে তো ওনার মানে ছেলের মা আর কি বলছি তুই এলি কেন, তুই ঘরে যা, তুই ভিতরে যা। তখন বলছে না, আমি ওর সাথে শেষবারের মতো একবার কথা বলতে চাই, আমি তো তোমরা যা যা বলেছো আমি এতক্ষণ তাই করেছি, এবার আমি একটা কথা বলছি সেটা তোমরা শুনে নাও। আমি ওর সাথে একান্তে কিছুক্ষণ কথা বলতে চাই, এবং আমি চাই সেই ঘরে কেউ থাকবে না, তোমরাও কেউ থাকবে না, শুধু আমি আর আমার এই স্ত্রী, প্রথম স্ত্রী, সে থাকবো, এরকম করে বলছে। এবার দিদি ঝরঝর করে কাঁদছে, দিদি বলছে আমি তোমার সাথে কি কথা বলবো, তুমি কি সত্যি আর একটা বিয়ে করেছো। তখন দিদির হাজব্যান্ড বলছে যে আমি তোমাকে সব বলবো, আমার মা ঘর থেকে বেরিয়ে যাক, আমি দরজাটা দিই, তোমাকে আমি সব বলবো। এবার ওনার
মানে দিদির শাশুড়ি আর কিছু বলতে পারেনি, তো সে ঘর থেকে বেরিয়ে যায়। তো তখন দিদির হাজবেন্ড দরজাটা দিয়ে দেয়, দিয়ে বলছে যে দেখো আমার কাছে সময় খুব কম, আমি তোমাকে কয়েকটা কথা বলি। আমার বলছে যে দেখো আমি নিজেও এগুলো জানতাম না, মানে অ্যাকচুয়ালি দিদিদের যে পুরো যে জয়েন্ট ফ্যামিলিটা রয়েছে ওদের একটা ব্যবসা ছিল। এবার সেই ব্যবসাটা মাঝখানে খুব খারাপ অবস্থা হয়ে যায়, এবং যখন খুব খারাপ অবস্থা হয়ে যায় তখন দিদির এই হাজবেন্ড একটা যে মানে যখন দিদি আর কি কলেজে পড়তো সেই সময় পাশে যে একটা অফিসে চাকরি করতো, তো সেই সময় ওই দিদির হাজবেন্ড ওই অফিসে চাকরি শুরু করে। কিন্তু সেই অফিসে চাকরি করলেও খুব বেশি মাইনে ছিল না, আর এত বড় একটা সংসার, একসাথে খাওয়া দাওয়া। এবার ওনারা মানে মানে দিদির যে শ্বশুরমশাই ওনারা হচ্ছে 3 ভাই, এবার 3 ভাই একসাথে একই বাড়িতে থাকে। এবার বাকি আর এক যে ভাই ছিল তার 2 মেয়ে ছিল। এবার সবারই রুজি রুটি হচ্ছে ওই একটাই ব্যবসা। এবার ব্যবসাটা যখন প্রচণ্ড রকমভাবে মন্দা যায়, বাজারে প্রচুর ধার হয়ে যায়, তখন কি হয়, ওদের এক যে কাকি ছিল সেই কাকির বাপের বাড়ির দিকে এক আত্মীয় হচ্ছে বিশাল বড়লোক। তো সে তখন বলে যে আমরা তোমাদের ফ্যামিলিকে সাহায্য করতে পারি আর্থিক দিক থেকে। তো তখন বলে যে আমি এত টাকা ওদের কাছে আর কি রয়েছে, যে ওরা বলে যে আমরা এই মুহূর্তে তোমাদেরকে টাকা দিই, তোমার যত বাজারে ধার দেনা আছে সমস্ত কিছু শোধ করতে পারবে, তোমাদের ব্যবসাটা আবার নতুন করে দাঁড়াতে পারবে। কিন্তু তিনি এই সাহায্যের পরে একটা শর্ত দেন। উনি বলেন যে তোমাদের বাড়ির এই ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে দিতে হবে। তো তখন ওরা ভাবছে যে মেয়ের বিয়ে দিতে হবে, তো ঠিক আছে বিয়ে দেবো। যদি আমরা মানে তারা তখন নিজেদের সুবিধাটা দেখে যে তাহলে একটা ছেলের সাথে যদি মেয়ের বিয়েটা দিয়ে দেওয়া যায় তাহলে টাকা পয়সা এত কিছু পাওয়া যাবে, ব্যবসাটা দাঁড়াবে, সংসারে এতগুলো ফ্যামিলির খুব ভালো হবে। এবং ওরা এটাও বলে যে ওর যে আর এক যে জ্যাঠা ছিল তার যে 2 মেয়ে, বলে যে 2 মেয়ের বিয়ের দায়িত্ব আমরা নিয়ে নেব, কিন্তু শর্ত একটাই, আপনাদের ছেলেকে আমাদের এই মেয়েকে বিয়ে করতে হবে। এবার তারা তো তখন এক কথায় রাজি হয়ে যায়, এবং এটা অনেক দিন আগের কথা, এবং তারা টাকা পয়সা সব নিয়ে নেয়। এবার এই যে বিয়ে দিতে হবে ছেলের সাথে সেই শর্তে যে টাকা দিয়েছে সেটা কিন্তু এই ছেলেকেই তারা জানায়নি, মানে বাড়ির কেউ জানায়নি। এবার যেহেতু ওনার ছেলের সাথে বিয়ের শর্তে টাকাটা দিয়েছে, তো সেই জন্য বাড়ির সমস্ত লোকজন না এই দিদির শাশুড়িকে খুব মানত, যে যেহেতু ওনার ছেলের বিয়ের বদলে সবাই এত বড় একটা ফেভার পেল, তো সবাই এনাকে খুব মান্যিগণ্যি করতো, তিনি ভুল করলে অন্যায় করলেও কেউ কিছু বলতো না, যা হয় আর কি। এবার এর মাঝখানে এই দিদির সাথে দিদির হাজবেন্ডের আলাপ হয়, এবং সেই আলাপটা বন্ধুত্ব ভালোবাসায় দিকে চলে যায়। এবার দিদির এই হাজবেন্ড যখন তার বাড়িতেই কথাটা বলে তখন বাড়ির লোক কিন্তু তো চরম আপত্তি করেছিল, কিন্তু আপত্তিগুলো তারা কিন্তু আপত্তির কারণটা জানায়নি। এবার আস্তে আস্তে ওর মানে যে বাড়ির সাথে আর কি এই চুক্তিটা হয়েছিল যে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করতে হবে, তো তারা এবার বলতে থাকে যে আপনাদের ছেলের সাথে কবে বিয়ে দেবেন। তো তখন ওরা বলে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দেবো, এরকম করে কাটাতে থাকে। আর যেহেতু এইদিকে নিজের ছেলেও এরকম একটা জেদ করে বসে যে এই মেয়েকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, তখন এরা ভাবে যে ঠিক আছে কোনো রকমে আমরা বিয়েটা দিয়ে দিই, তারপরে কোনোভাবে যদি ছেলের সাথে বউয়ের ছাড়াছাড়ি হয়ে যায় তখন আমরা ছেলেকে কোনো রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে ওই মেয়ের সাথে বিয়ে দেব। এবার ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে যে এই দিদির বিয়ের ঠিক আগ দিয়ে দিদির শ্বশুর বাড়ির লোকেরা, মানে দিদির শ্বশুর শাশুড়ি, মানে কাকি শ্বশুর শাশুড়ি, এরা সবাই একটা কথা না জানতে পারে, যে কথাটা ওরা আগে কেউ জানতো না। ওরা যেটা শুনেছিল যে সেই মেয়ের বাবা যে এতগুলো টাকা দিয়েছে, তারা ভেবেছে যে হয়তো বাড়ির ছেলেকে খুব পছন্দ, কিন্তু ঘটনাটা সেখানে ছিল না। যে ভদ্রলোক এতগুলো টাকা দিয়ে এই পরিবারটাকে ফেভার করেছিল, সাহায্য করেছিল, তারা তাদের মেয়েকে এই বাড়িতে বিয়ে এই কারণে দিতে চাইছিল যে তাদের মেয়ে হচ্ছে মানসিক দিক থেকে খুব একটা সুস্থ নয়, এবং মানসিক দিক থেকে খুব সুস্থ নয় শুধু তাই নয়, সেই মেয়ের মধ্যে কিছু সমস্যা আছে। ঠিক আছে, সেই জন্য মানে কিছু সমস্যা আছে বলতে শুধুমাত্র মানসিক সমস্যা আছে তা নয়, সেই মেয়ে প্রচণ্ড রাগী এবং জেদি। সে যখন রাগ বা জেদ করে সে এমন কিছু কিছু ঘটনা ঘটিয়ে ফেলে যেটা একটা সাধারণ মেয়ের পক্ষে ঘটানো সম্ভবপর নয়। এবং এই কথাগুলো কিন্তু মানে টাকা পয়সা নেওয়ার আগে ওনারা জানতেও পারেনি বা জানতে চায়ও নি যে কেন তারা এই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য এত এত টাকা দিচ্ছে। এবার যখন এই কথা জানতে পারে তখন তারা ভাবে যে একটা কাজ করি, এই ছেলের সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিই, যে মেয়েটিকে ভালোবাসে তার সাথে ছেলের বিয়ে দিয়ে দিই, তারপরে আমরা না হয় বলে দেবো যে ছেলে বিয়ে করেছে আমরা কি করব।
এবার সেই কথাটা চিন্তা করে এই ছেলের বাবা মা কিন্তু ছেলের সাথেই দিদির বিয়েটা দিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ে দেওয়ার কিছুদিন পরে ওরাও কিন্তু সেই খবর জানতে পেরে যায় যে এই ছেলে বিয়ে হয়েছে এবং বাড়ি থেকেই সেই বিয়েটা দিয়েছে। ফলে ওরা বুঝতে পারে যে এই যুক্তি খাটবে না যে ছেলে নিজের মতো করে লুকিয়ে বিয়ে করেছে। সেটা নিয়ে একটা চরম অশান্তি হতে থাকে ভিতরে ভিতরে, এবং একটা সময় সেই অশান্তিটা এত বেশি বেড়ে যায় যে দিদির হাজবেন্ডকে তার বাবা মা বলে দেয় যে এই শর্তে কিন্তু টাকাটা আমরা নিয়েছিলাম, তোকে কিন্তু এবার বিয়ে করতে হবে। এবং যেহেতু দিদির হাজবেন্ড রাজি হয় না, তো তখন ওই যে মেয়ের যে বাড়ির লোক ছিল যারা এতগুলো টাকা দিয়েছিল, তারা টুকটাক করে কিছু ফুল, কিছু টুকটাক করা মিষ্টি ওনাদের হাতে দিয়েছিল, দিয়ে বলেছিল যে এই জিনিসগুলো খাওয়াবে। মানে এই যে টুকটাক করে দিয়েছিল সেটা কিন্তু দিদির হাজবেন্ড বুঝতে পারেনি, সেটা পরবর্তী সময় দিদি বুঝতে পারে। তো ওই যে ঘরে দরজা বন্ধ করে যে সবাই মিলে ওনাকে মানে মাথায় যে বলতো যে ফুল ছুঁয়ে দিত, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ঠাকুরের পুজোর ফুল নয়, সেটা ওই টুকটাক করা জিনিস। এবং সেই করেই এই মেয়েটিকে জোর করে বিয়ে করায়। এবং ওই বাড়ির লোক মানে কি যে মেয়ের বাবা মা, সেটাও বলে দিয়েছিল যে 1 মাসের মধ্যে কিন্তু আপনার বাড়ির যে বউ রয়েছে তাকে যদি আপনি না তাড়ান, নাহলে কিন্তু ওই মেয়ের কিন্তু আমরাই এখান থেকে এমন টুকটাক করবো যে ওই মেয়ের কিন্তু সর্বনাশ হবে। তো সেটা সেই সময় দিদিকে আর কি বলেনি, শুধু দিদিকে তো দিদির হাজবেন্ড যেটা বলেছিল যে তুমি যদি এই বাড়িতে থাকো আমি এটুকু বুঝতে পারছি তোমার কোনো ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হবে। আমার ক্ষতি তো হবেই, আমি আমার ক্ষতি নিয়ে চিন্তা করছি না, কিন্তু তোমার ক্ষতি হবে। এবং সেই জন্যই আমি সেটা আঁচ করতে পেরে, মানে দিদির হাজবেন্ড যখন ওখানে গেছিল তো তখন দিদির হাজবেন্ড কিছু কথা শুনতে পায়। তো সেই জন্যই কিছু টাকা, জিনিসপত্র, ব্যাগে আই কার্ড এগুলো বলেছিল গুছিয়ে রাখতে। বলছে যে দেখো এইখানে যা টাকা আছে তাতে তুমি, বলছে যে আমি তোমাকে একটা জায়গা বলে দিচ্ছি, তো সেখানে একটা মানে দিদির হাজব্যান্ডের একজন খুব পরিচিত, তাদের একটা সোসাইটির মধ্যে ফ্ল্যাট আছে, বলছে তুমি ওখানে আপাতত ভাড়া থাকো, আর যদি তুমি তোমার ইচ্ছা হয় তুমি বাপের বাড়িতেও যেতে পারো। বলছে যে দেখো আমি আশা রাখছি এই সমস্যাটা আমি খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলবো, কিন্তু আমার একটু সময় দাও। এই মুহূর্তে আমার এই বিয়েটা না করা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ যদি আমি বিয়েটা না করি, প্রথম কথা হচ্ছে যে এতগুলো টাকার যে দেনা, সেটাই এই পরিমাণ টাকা আমাদের বাড়ি বেচলেও আসবে না এখন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাড়ি বেচার মতো কন্ডিশনও নেই, কারণ কেউ এখন ভাড়া থাকবেও না। আর যে পরিমাণ টাকা বা যে পরিমাণ গয়নাপত্র আমার মানে ওর আর এক যে জ্যাঠা ছিল তার মেয়েদের বিয়ের জন্য দেওয়া হয়েছে, সেগুলো এখন ফেরত দেওয়া সম্ভব নয়। যাই হোক, তো দিদি তো এগুলো শুনে পুরো হতভম্ব হয়ে গেল যে এরকম কী করে হয়। তো দিদির না মানে খুব রাগ হলো, মনে মনে খুব রাগ, অভিমান, দুঃখ, কষ্ট হলো। এবং দিদি ভাবলো যে এত যখন অশান্তি ছিল, এত কিছু যখন ওরা মনে মনে আগে থেকেই ঠিক করে রেখেছিল, একবার কেন জানালো না? তাহলে তো আমি এই বিয়েটা করতাম না, আমার জীবনটা তো এরকম হতো না। আবার দেখছে যে দিদির হাজবেন্ড অ্যাকচুয়ালি কিছু জানতেন না। তো যাই হোক, দিদি আর কোনো কথা বাড়ালেন না, এবং ওনার এতটা খারাপ লাগলো, কষ্ট লাগলো, দিদি ওই কথা শুনে মনে মনে ঠিক করলেন যে এই বাড়িতে আর উনি থাকবেন না। দিদি সত্যি সত্যি ওই যে ব্যাগটা উনি গুছিয়েছিলেন সেই ব্যাগটা নিয়ে বেরিয়ে যান। কিন্তু বেরিয়ে যাওয়ার আগে দিদি ওই যে টাকার যে বান্ডিলটা, যেটা ওনার হাজবেন্ড বলেছিল যে তুমি ব্যাগে ঢুকিয়ে নাও, সেই টাকাটা দিদি ওনার হাজবেন্ডের হাতে দিয়ে দেয় এবং বলে যে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার এই টাকার কোনো প্রয়োজন নেই। এবং সেই টাকাটা না নিয়ে কিন্তু দিদি বাড়ি ছেড়ে চলে যান। এবারে দিদি বাড়ি ছেড়ে বেরিয়ে উনি প্রথমে ঠিক করেন যে উনি ওনার বাপের বাড়িতে যাবে। কিন্তু বাপের বাড়িতে যাওয়ার কথা যখনই ওনার মনে আসে, তখনই উনি ভাবে যে ওনার মাই বাপের বাড়িতে কষ্ট করে থাকে, দাদা বৌদিরা সেভাবে মাকেই সেবা যত্ন করে না, কিছু না। তারপরে ভাবলো যে আমি যদি এখন ওই বাড়িতে গিয়ে উঠি তাহলে তো সিচুয়েশনটা আরও খারাপ হবে। তো দিদি তাও ওনার মাকে ফোন করে। ওনার মাকে ফোন করে যখন এই সমস্ত কথা, ওনার মা তো খুবই কান্নাকাটি করে এবং বলে যে তুই আমার কাছে চলে আয়। কিন্তু তারপরে আবার কিছুক্ষণ পর ওনার দাদার ফোন আসে এবং দিদিকে বলে যে হ্যাঁ ঠিক আছে, তুই এখানে কিছুদিন থাক, কিন্তু তোকে সারা জীবন কিন্তু আমরা রাখতে পারবো না, তোকে কিন্তু নিজের ব্যবস্থা নিজে করতে হবে। এবার এই কথাটা শোনার পর না দিদি ভাবে যে আমাকে দুদিন পরে যখন নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে, তাহলে আমি এখনই বা কটা দিনের জন্য যাব কেন? তো দিদি তখন তার মাকে বলে যে আমি তো চাকরি করতাম, আমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা আছে, আমি একটা জায়গায় থাকার বন্দোবস্ত করছি এবং আমি নিজের জায়গাটাকে একটু শক্ত করে নিই, তারপরে আমি তোমাকে নিয়ে আসবো, তুমি আর আমি একসাথে থাকবো। তো দিদির মা প্রথমে একটু আপত্তি করে, কিন্তু দিদি বলে যে না, আমার এই লড়াইটা
আমি এই বিয়েটা করব বলে তোমাদের সকলকে বলেছিলাম, যদি ভুল কিছু করে থাকি তাহলে আমিই করেছি। তো তারপরে দিদিরই এক পরিচিত বান্ধবী ছিল, তো তাদের আর কি একটা মেস মতো ছিল, তো সেখানে দিদি প্রথমে থাকে এবং সমস্ত মানে মনের মধ্যে এই দুঃখ কষ্টটাকে মনের মধ্যে রেখেই দিদি চাকরি খুঁজতে থাকে। কারণ দিদির অ্যাকাউন্টে যা টাকা ছিল তাতে হয়তো ভাড়া দিয়ে খাওয়া খরচা করে হয়তো 2 থেকে 3 মাসের বেশি দিদির পক্ষে সার্ভাইভ করা সম্ভব ছিল না। তো সেই জন্য দিদি অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা চাকরি খুঁজছিলেন। যাই হোক, তো দিদির ঠিকমতো খাওয়া দাওয়া হতো না, দিদি একটা চাকরি পেয়ে যায় এবং সেই চাকরিটা দিদিকে প্রচণ্ড খাটতে হতো। এবং দিদির হাতে তখন মানে প্রথম একটা জায়গায় সেট আপ করছে, তো সেখানে দিদি সেখান থেকে একটা বাড়ি ভাড়া নেয়। সেখানে মানে দিদির যত টাকা পয়সা ছিল ওই বাড়ি ভাড়া নেওয়া, তার সিকিউরিটি মানি, জিনিসপত্রের সমস্ত কিছুতে দিদির সব টাকা চলে যায়। এবং ওই যে খাওয়া দাওয়ার অনিয়ম ছিল, সেই অনিয়ম হতে হতে না দিদি আস্তে আস্তে লিভারে একটা প্রবলেম হওয়া শুরু হয়। এবার প্রথম দিদি প্রবলেমটাকে খুবই ইগনোর করতো এবং তারপরে যখন দিদির একদিন খুব শরীর খারাপ হয়ে যায় অফিসেই, তো তখন অফিসের লোকেরা ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারবাবু বলে যে কিছু টেস্ট করতে হবে। তো সেই টেস্ট করার পরে ধরা পড়ে যে দিদির লিভারে একটা বেশ ভালো রকমের সমস্যা হয়েছে এবং যেটা ট্রিটমেন্ট দিদিকে অ্যাজ সুন অ্যাজ শুরু করতে হবে। এবং সেই ট্রিটমেন্টটা কিন্তু বেশ কষ্টসাধ্য এবং শুধু কষ্টসাধ্য বলতে গেলে ব্যয়বহুলও বটে। তো তাতেই দিদির মানে প্রথম দিনে ডাক্তার দেখানো, তার ওষুধপত্র নিতে বেশ কিছু টাকা খরচা হয়ে যায় এবং যার জন্য সেইবারে দিদির কাছে তখন এতটা টাকাও ছিল না যে দিদি সেই খরচাটা নিজে থেকে করবে। তো দিদি নিজের কালিগদের থেকে একটু টাকা পয়সা ধার করে এবং দিদি না বাড়িতে এসে না খুব কাঁদতো যে আমি জীবনে এত বড় ভুল করলাম একজনকে বিয়ে করে। আমি মানে একবারও বুঝতেও পারলাম না যে ওর বাড়ির লোক এত যখন ব্যাপারটাকে নিয়ে ঝামেলা অশান্তি করলো, আমি তো তখন নিজে একবারও মানে আমার আন্দাজ করা উচিত ছিল যে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দিদি খুব কাঁদতো এবং ঠিকমতো দিদি না ওষুধপত্রগুলো খেত না। এবার স্বাভাবিকভাবেই সারাদিন কাজকর্ম, আর যেহেতু দিদির সাথে কেউ থাকতো না, দিদির মা রোজই দিদিকে ফোন করতো, বলতো আসার জন্য, কিন্তু দিদি না মানে মানে এমনই একটা তখন ওনার মানসিকতা হয়ে গেছিল যে দিদি কারোর সাথেই কথা বলতে ভালো লাগে, ইভেন ওনার মায়ের সাথেও তখন কথা বলতে খুব একটা ভালো লাগতো না। আর উনি জানতেন যে ওনার মা অনেক রকমের কষ্টের মধ্যে নিজেই আছেন। তো দিদির শরীর খারাপের কথা উনি মানে ওনার মাকেও আর জানায়। যাই হোক, তো উনি ডাক্তারের কথা মতো ওষুধগুলো ঠিকমতো খাওয়া চালু করেননি এবং এর ফলস্বরূপ যেটা হলো দিদি খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ল এবং দিদিকে তারপরে ওখানে ইমার্জেন্সি একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তো সেই সময় কিছু রিপোর্ট করে বলল যে অবস্থা যথেষ্ট সঙ্গীন এবং ইমিডিয়েট দিদির ট্রিটমেন্ট শুরু করতে হবে, নাহলে কিন্তু দিদির পক্ষে বেশি দিন এইভাবে থাকা সম্ভব নয়। মানে যে সমস্যাটা আগে ছিল সেই সমস্যাটা যদি দিদি ঠিকঠাক মতো ওষুধ খেত, ঠিকমতো মতো টেস্ট ফেস্ট করতো, তাহলে হয়তো ঠিক হয়ে যেত, কিন্তু যেহেতু দিদি সেগুলো করেনি তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। এবার এই ঘটনাটা যখন ঘটে ঠিক তার কদিন পরে ছিল দুর্গাপুজো। এবার দিদির না কিছু খেতে ইচ্ছে করতো না, যেহেতু লিভারের সমস্যা হয়েছে, কিছু খেতেও ইচ্ছে করতো না, কিছু খেলে বমি হতো। এবার দিদি না মানে জীবন থেকে সমস্ত আশা, সমস্ত ভালো সব কিছুরই দিদি ছেড়ে দিয়েছিল, একদম ছেড়ে দিয়েছিল যে আমার জীবনে আর ভালো কিছু হতে পারে না, আমি যখন এতটা বড় আমি ঠকলাম জীবনে, তাহলে এরপরে আর আমার এই জীবন থাকাও যা না থাকাও তাই। তো দিদি খুব উদাসীন হয়ে গেছিল। যাই হোক, তো মানে ওনার মানে আর কি ওষুধপত্র উনি টুকটাক খেতেন, মানে ঠিকমতো সেটাও খাওয়া দাওয়া উনি করতেন না, সেগুলোর বেশ দাম ছিল, বেশ কিছু ওনাকে টেস্ট করতে দেয়, সেই টেস্টগুলো করতেও যথেষ্ট টাকা পয়সা লাগে। আর দিদি কিন্তু ওই সময় কারোর থেকে একটা টাকারও হেল্প নেয়নি, মানে ওনার প্রথমে ওনার কালিগদের থেকে যেটুকু আর কি ধার বাকি হয়েছিল সেটাও কিন্তু উনি পরের মাসে স্যালারি পেয়ে সবাইকে দিয়ে দেন। এবার উনি যেখানে থাকতেন সেটা কিন্তু ওনার বাড়ির কাছাকাছি না, মানে শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি কারোরই বাড়ির কাছে উনি ভাড়াটা থাকতেন, উনি একটু দূরের দিকে ইচ্ছে করে থাকতেন যাতে কারোর সাথে ভুলেও দেখা সাক্ষাৎ না হয়, যেটাই ছিল ওনার মেন কারণ। এবার দুর্গাপুজো, চারিদিকে খুব সুন্দর করে পুজো আর্চা হচ্ছে, কিন্তু ওনার মনে শুধু দুঃখ আর কষ্ট। মানে তখন ওনার শরীর যথেষ্ট খারাপ, উনি কোনো রকমে অফিসটা করতেন, কাজটা করতে হবে, নাহলে পেট চলবে কী করে। এবার একদিন উনি মানে ওনার অষ্টমীর দিনটা ছুটি ছিল, কিন্তু ওনার যেহেতু বাড়িতে ভালো লাগতো না, খুব ডিপ্রেসিং লাগতো, উনি অষ্টমীর দিনও কিছু কাজ করেন এবং কাজ করে যখন উনি ফিরছে তখন ওনার রীতিমতো মাথা ঘোরাচ্ছে। তো উনি ফিরছে, তো উনি দেখছে যে তখন প্রায় ওই 8টা সাড়ে 8টা বাজে
এবং একটা প্যান্ডেলের বাইরে খুব সুন্দর ভোগ দিচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে দিদি যে ওষুধগুলো খেত, সে ওষুধগুলো খাওয়ার জন্য দিদিকে কিছু অ্যাটলিস্ট খেয়ে ওষুধটা খেতে হতো, কিন্তু তখন ওনার এতটাই ক্রিটিক্যাল কন্ডিশন, উনি পুরো রোগা হয়ে গেছিলেন, আর ওনার না কিছু খেতে ভালো লাগতো না। কিন্তু ওই যে প্রসাদ দিচ্ছে, ওই প্রসাদটা দেখে না ওনার খুব খুব খেতে ইচ্ছে করে। প্রসাদের যে ভোগের খিচুড়ির যে গন্ধ, সেটা কিন্তু খেতে খুব দেখতে গন্ধটা শুকতেই খুব ভালো লাগে। আর ভোগ দর্শন তো বলা হয় খুবই ভালো জিনিস। তো উনি না মায়ের মন্দিরের কাছে যখন গেছে, তো গিয়ে দেখছে যে প্রসাদটা শেষ হয়ে গেছে। তো উনি ভাবলেন যে ঠিক আছে, এমনিতেও তো আমি খেতে পারতাম না। তো উনি ওই প্রথম উনি দুর্গাপুজোয় একটা প্যান্ডেলের ভিতরে ঢুকে মাকে দর্শন করছে। তো ওই মা দুর্গাকে দেখে না উনি প্রণাম করবে কি, ওনার দু চোখ বেয়ে শুধু জল পড়ছে দিদির। খুব কাঁদছে দিদি, এবং কাঁদতে কাঁদতে মাকে বলছে, মা আমি তো হয়তো আর খুব বেশি দিন আমি কি করে বাঁচবো আমি জানি না, তুমি একটু দেখো সব কিছু। আমার মাকে ভালো রেখে সব মনের কথা বলে। এবং তখন একটা লোক এসে না বলছে যে আপনি প্রসাদ পেয়েছেন? তখন বলছে না আমি প্রসাদ পাইনি। তো ঠিক আছে। তো ঠাকুরমশাই যিনি ছিলেন তিনি বলছেন যে আপনি মায়ের মন্দিরে এসছেন, একটু পরে সন্ধি পুজো শুরু হবে, আপনি প্রসাদ পান, আর অথচ ওদিকে প্রসাদ শেষ হয়ে গেছে। এবার ওই মায়ের সামনে যে ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগের একটুখানি খিচুড়ি থালার মধ্যে, ওই ভোগটাই তো যেখানে বাইরে বড় ডেচকিতে প্রসাদের সেখানে মিশিয়ে দেওয়া হয়েছিল। তো ওই একটুখানি খিচুড়ি, একটুখানি আলুর দম, আর একটুখানি পায়েসের একদমই সামান্য সেটুকু ছিল। তো ঠাকুরমশাই এত ভালো ছিলেন, তিনি একটা শালপাতায় করে বললেন যে এটুকুই প্রসাদ আছে মা, তুমি এটুকুই নিয়ে যাও। এবার ওই প্রসাদটা পেয়ে না দিদির মনে না এত আনন্দ হলো, দিদি ওই প্রসাদটাকে একদম মাথায় ঠেকিয়ে সুন্দর করে উনি ওনার বাড়িতে নিয়ে আসেন। নিয়ে আসার পরে দিদি যেটা লিখেছেন যে ওনার না হাতটা ধুয়ে উনি ড্রেসও চেঞ্জ করেননি, হাতটা ধুয়ে উনি প্রসাদটা খান। যে মানুষ 2 চামচ খাবার খেলে খেতে পারে না, যার বমি এসে যায়, শরীর খারাপ লাগে, সেই মানুষটা ওই প্রসাদটা হয়তো খুব বেশি ছিল না, কিন্তু উনি পুরো পরিতৃপ্তি করে খায়। এবং খাওয়ার পর এত ঘুম পায় যে উনি ওই বাইরের জামা কাপড়েই উনি শুয়ে পড়েন। এবং উনি যেটা লিখেছেন যে এত শান্তির ঘুম উনি হয়তো লাস্ট বেশ ক বছরে এত শান্তিতে উনি কোনোদিনও ঘুমোতে পারেননি। রিসেন্ট ডেতে তো ওনার পেটে ব্যথা হতো, বিভিন্ন ধরনের শরীর খারাপের জন্য উনি এমনিও ভালো করে ওনার ঘুম হতো না, কিন্তু এত শান্তিতে পরম তৃপ্তি করে খেয়ে শান্তিতে উনি যে ঘুমন। এবং অদ্ভুত বিষয় দেখুন, ভগবানের লীলা দেখুন কীরকম। পরের দিন উনি যখন সকালবেলা উঠে না ওনার কিছু প্রবলেমস আসতো, সেদিন একদম পুরো উনি ফ্রেশ, নিজেকে খুব, একটা মানুষ নিজের শরীরটা কেমন লাগছে সেটা তো নিজে বুঝতে পারে, তো উনি বুঝতে পারেন খুব ভালো লাগছে ওনার। এবার উনি কি করেছেন, উনি সেদিনটা পরের দিন যেহেতু মহানবমী তো ছুটি, এবার ওনার না সেদিন যেন উনি মনের মধ্যে একটা অদ্ভুত রকমের একটা জোর, একটা অদ্ভুত রকমের একটা পজিটিভিটি পেয়েছেন, এবং উনি ভাবলেন যে না আজকে একটু মায়ের সাথে দেখা করতে চাই। উনি মাঝে মধ্যে যেতেন মায়ের সাথে দেখা করতে, কিন্তু এই শরীর খারাপ এত বেশি হওয়ার পরে উনি যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তো উনি মায়ের সাথে দেখা করতে যান, বিভিন্ন খাবার দাবার মিষ্টি টিষ্টি নিয়ে যান, এবং উনি বুঝতে পারছেন যে ওনার শরীরটা আগের থেকে বেটার লাগছে। যাই হোক, এভাবে উনি বেশ কিছু কাজকর্ম করেন, উনি নিজেও বুঝতে পারছেন যে কী হলো, আমি যে আগে মানুষটা কোনো এনার্জি পাচ্ছিলাম না, যার শরীরে খারাপ লাগছিল, খেতে পারছিলাম না, বমি হয়ে যাচ্ছিল, তার হঠাৎ করে শরীরে প্রচুর পজিটিভিটি চলে এসছে, প্রচুর এনার্জি চলে এসেছে, সেই বমি ভাব নেই, পেটে ব্যথা নেই। তো দিদির দ্বাদশীর দিন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। ডাক্তারের কাছে যখন গেছে, তো সেদিন তার আগের দিন কিছু টেস্ট ছিল, তো পরের দিন রিপোর্টগুলো নিয়ে এই দিদি ডাক্তারের কাছে গেছে। ডাক্তার রিপোর্ট দেখে না অবাক হয়ে গেছে, বলছে যে আপনার এত তাড়াতাড়ি এতটা ইমপ্রুভ করে গেল। তো দিদি না ভাবছে যে কি বলছে, ভেবেছে যে আমাকে এমনি হয়তো ইয়ার্কি করছে। তারপর যখন রিপোর্টটা দেখে ডাক্তারবাবু বুঝিয়ে দিল, সত্যি সত্যি দিদি বলছে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, আমার যে রিপোর্টগুলো খারাপ এসেছিল, ওই 2-3 সপ্তাহ আমি এমন কিছু রেগুলারিটি মেনটেন করে ওষুধ খাইনি, কিছু করিনি, টুকটাক খেয়েছি, কিন্তু ওই যে ওই ভোগের খিচুড়ির প্রসাদটুকু আমি যে খেলাম, আমার সেই খাওয়ার পরে সে যে একটা সুন্দর ঘুম হলো, তারপর থেকে আমার শরীরে আমি অদ্ভুত একটা জোশ পেলাম, মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি, একটা পজিটিভিটি। ওই যে প্রসাদটা উনি খেয়েছিলেন না মায়ের ভোগের, ওখানে স্বয়ং মায়ের আশীর্বাদ ছিল, এবং সেটা খাওয়ার পরেই কিন্তু ওনার শরীরের এতটা ড্রাস্টিক চেঞ্জ হলো, যে মানুষটা একদম ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাচ্ছিল আস্তে আস্তে, সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এবং ডাক্তারবাবু ওনাকে বলেন যে আপনার এইসব ওষুধ খাওয়ার দরকার নেই, 2-1টা ওষুধ বললেন যে এই কটা কন্টিনিউ হবে,
আপনি আবার 1 মাস 15 দিন পরে এসে আবার এই টেস্টগুলো করে নিয়ে আসবেন। এবং অদ্ভুতভাবে কিন্তু মানে দিদি, যে মানুষটা আরেকটু হলে মানে হয়তো বাঁচতো কিনা সন্দেহ, সে মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে গেল শুধুমাত্র মা দুর্গার ওই আশীর্বাদী প্রসাদ খেয়ে। এই হচ্ছে মায়ের লীলা, এই হচ্ছে মায়ের আশীর্বাদ, এই হচ্ছে মায়ের ক্ষমতা। তিনি হচ্ছেন, আমরা মাকে কি বলি, দুর্গতি নাশিনী। সত্যিই কিন্তু তিনি দুর্গতি নাশিনী মহাদেবী মা দুর্গা। যাই হোক, তো দিদি খুব ভালোভাবে সুস্থ হয়ে গেল। এরপর দিদি একটা আরও ভালো জায়গায় চাকরি পেল, চাকরি করা শুরু করলো। মাঝখানে দিদি জানতে পারলো যে দিদির সেই যে হাজবেন্ড যাকে বিয়ে করেছিল, কোনো একটা কারণের জন্য সেই মেয়ে কিন্তু 4-5 মাসের বেশি মানে ওনার শ্বশুরবাড়িতে ঘর করতে পারেনি। সে বাপের বাড়ি চলে যায়। তারপর এদের বিরুদ্ধে আইনি কেস টেস হয়, যেহেতু টাকা পয়সার একটা বিশাল ব্যাপার ছিল। তারপরে দিদির সাথে মাঝে মধ্যে ওনার হাজবেন্ড যোগাযোগ করার চেষ্টা করতো, কিন্তু দিদি সবসময় মানে একদমই মানে একটা জিনিস দিদি ডিটারমাইন করে নিয়েছেন যে উনি কোনোভাবেই ওনার হাজবেন্ড বা শ্বশুরবাড়ির কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না। তো সেই যোগাযোগ উনি রাখেন। ওনার হাজবেন্ড বহুবার ওনার সাথে দেখা করতে এসছে, বিভিন্নভাবে ওনাকে টাকা পয়সা জিনিসপত্র দিয়ে হেল্প করতে চেয়েছে, কিন্তু উনি কোনোদিনই সেসব নেননি। বর্তমানে মানে ওনাদের ডিভোর্সও হয়নি, কিন্তু উনি ওনার মতো থাকে, ওনার হাজবেন্ড নিজের মতো থাকে। এবং ওনার হাজবেন্ডের উপরে ওই টাকা পয়সা নিয়ে বিষয়টা আইনি লড়াই এখনও চলছে। আর সেই মেয়েও আর, যে বিয়ে করে এসেছিল সেও আর ওই বাড়িতে ফেরত যায়নি, যদিও উনি পুরো কারণটা জানেন না যে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছিল। তো এইভাবেই চলছে। এবং দিদি লিখেছেন এখন দিদি আর দিদির মা একসাথে থাকে, খুবই ভালো আছেন ওনারা, ওনাদের আর্থিক দিক থেকে কোনো সমস্যা নেই, খুব শান্তিতে আছে। তো এই ঘটনাটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত দেবেন, আর ভালো লাগলে কিন্তু ঘটনাটা একটু শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।